বন্ধুরা, হঠাৎ কেন যেন বাংলাদেশ বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই গত কয়েক মাসে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের হাই ডেলিগেটদের সফর নিয়মিত হয়ে দাঁড়িয়েছে ঢাকায়। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য আজকের ভিডিওটি নিয়ে আসছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখনও মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব আপনাদের সামনে রিমাইন্ডার পৌঁছে যাবে। আর দেশি প্রবাসী আমার যে সকল ভাই বোনেরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির ভিডিওর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন, তাদের মনের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, অতি সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বিআরআই প্রকল্প থেকে বের করে নিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি পার্টনারশিপে যোগদান করানো। বন্ধুরা, এক কথায় বলতে গেলে তার উদ্দেশ্য শুভ ছিল না। বাস্তবতা হচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা নেই বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে চীনের প্রভাব হ্রাস করার। তাই সে বাইপথে আমেরিকাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে বাংলাদেশ এখানে দারুণ কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ বলেছে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ছাড়বে না এবং ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ স্ট্র্যাটেজিতে যোগদান করতে ইচ্ছুক। তবে সেটা হবে বিনিয়োগের মাধ্যমে। আমেরিকা যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে সে এটাই থাকতে ইচ্ছুক আছে। তবে শুধুমাত্র সামরিক জোট গড়ার জন্য সে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে নেই। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আমেরিকা উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশের নিকটে। বন্ধুরা, এ ব্যাপারে আমি ভিডিওর শেষ দিকে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আমাদের ছেড়ে যাবেন না। বন্ধুরা, বাংলাদেশে জাপানের প্রভাবগুলো আসে শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমে এবং জাপান বাংলাদেশে বিনিয়োগের প্রথম সারির একটি দেশ। সাথে বাংলাদেশের অবকাঠামো খাতে চীনের যেমন অবদান আছে, তেমনিও বর্তমানে জাপানের অবদান অনস্বীকার্য। বন্ধুরা, এরপরে আসি আমাদের ভারতীয় দাদাদের কথায়। স্বাধীনতার এই 50 বছর পরে বাংলাদেশ এখনও বুঝতে পারল না ভারত আমাদের সুপ্রতিবেশী না কুপ্রতিবেশী। আসলে ভারত আমাদের ভালো চায় না মন্দ চায়? ভারত কি আমাদের সবসময় দাবিয়ে রাখতে চায় না ভারত রাইজিং বাংলাদেশকে পছন্দ করে? এই সকল প্রশ্নগুলোর উত্তর 50 বছরও বাংলাদেশ ভারতের কাছ থেকে পায়নি। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের সাথে যে দেশটির কূটনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে সে দেশটি হচ্ছে তুরস্ক। বন্ধুরা, রোহিঙ্গা সমস্যা শুরু হওয়ার পর থেকে তুরস্ক বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে লাগাতার সাপোর্ট করে যাচ্ছে। বন্ধুরা, গত 22 থেকে 24শে ডিসেম্বর বাংলাদেশ সফর করে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সাথে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করে বাংলাদেশের নিকট শর্তহীন অস্ত্র উৎপাদন এবং বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। বন্ধুরা, তুরস্ক বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে একসাথে কাজ করতে চায়। বন্ধুরা, পূর্ব পশ্চিমে আমাদের যে সুপ্রতিবেশী রয়েছে তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়ন এক কথায় অনস্বীকার্য। আর সেক্ষেত্রে তুরস্ক হতে পারে আমাদের প্রথম চয়েস। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো মেগা প্রজেক্ট চলমান আছে তার সিংহভাগই চীনের আন্ডারে। অর্থাৎ চীনের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার অবকাঠামো প্রকল্পগুলোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, যদিও চীনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতির একটি বদনাম রয়েছে, তারপরেও চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক যোগাযোগ অন্যান্য দেশের কাছে ঈর্ষণীয় মনে হবে। বন্ধুরা, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে চীনের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ চীনের কাছ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনে থাকে। বাংলাদেশের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য চীন ইতিমধ্যে বাংলাদেশকে সাবমেরিন দিয়েছে। পাশাপাশি VT-5 সবচেয়ে উচ্চ প্রযুক্তির যুদ্ধ ট্যাঙ্কও সরবরাহ করেছে বাংলাদেশের কাছে। বন্ধুরা, সামগ্রিক বিষয়টি বিশ্লেষণ করলে দাঁড়ায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য চীন যে ভূমিকা পালন করছে তা বিভিন্ন দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে আমাদের পশ্চিমা দাদাদের ঘুম হারাম হয়ে গেছে। কেন চীন বাংলাদেশে সাবমেরিন বিক্রি করছে? কেন চীন বর্তমানে সাবকন্টিনেন্টের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশের নিকটে হস্তান্তর করছে? বন্ধুরা, আপনারা জেনে থাকবেন বর্তমান এশিয়ার সবচেয়ে উচ্চ প্রযুক্তির যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশের হাতে রয়েছে, আর তার নাম হলো VT-5। আর এই যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করেছে চীনের নরিনকো গ্রুপ। বন্ধুরা, পূর্বেই বলেছিলাম আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বাংলাদেশে আসেন তার বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি পার্টনারশিপে যোগদান করার আমন্ত্রণ নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশে চীনের প্রভাব হ্রাস করার জন্য 3টি দেশ একযোগে কাজ করছে। তারা হলো আমেরিকা, ভারত এবং জাপান। বন্ধুরা, জাপান আমাদের অনেক দিনের উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে
এই পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক সূচকের অগ্রগতির পেছনে যে দেশটির অবদান সবচেয়ে বেশি সেটি হলো জাপান। তাই জাপানের উচিত হবে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়া, রাজনীতির অংশীদার নয়, এবং আমরা জাপানের নিকট থেকে সেটিই আশা করি। বন্ধুরা, ভারতকে বাংলাদেশে স্পেস করে দেওয়ার জন্য সরাসরি দুটি দেশ কাজ করছে, সেটি হলো আমেরিকা এবং জাপান। আমেরিকা আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, তাই আমেরিকার সাথে যে কোনো কথা বলার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নিতে হয়। অর্থাৎ আমেরিকায় আমাদের প্রধান রপ্তানি গন্তব্য হয়, অর্থাৎ বাংলাদেশে আমেরিকার বড় একটি প্রভাব রয়েছে। বাংলাদেশে চীনের প্রভাব হ্রাস করার জন্য এ দুটি দেশকে সামনে রেখেই তৈরি হয়েছে ভারতীয় কূটকৌশল। বন্ধুরা, ভারতীয়রা বাংলাদেশের সামরিক মার্কেটে প্রবেশ করতে চাচ্ছে, আর এজন্য তারা বাংলাদেশকে বিস্তর একটি অস্ত্রের লিস্ট ধরিয়ে দিয়েছে। ভারতের স্টেট অফ দি আর্ট লং রেঞ্জ এয়ার সার্ভিলান্স রাডার, ফ্রান্সের টট নিয়ে তৈরি স্করপিয়ন শ্রেণীর সাবমেরিন, এবং ভারতের স্টেট অফ দি আর্ট লাইট কম্প্যাক্ট এয়ারক্রাফট হল তেজাজ। বন্ধুরা, এছাড়াও ভারত আরও কয়েকটি সামরিক অস্ত্রশস্ত্র বাংলাদেশের কাছে বিক্রয়ের তালিকা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নলফাটা ধানুষ কামান, বারবার ক্রাশ করা অ্যাটাক হেলিকপ্টার ধ্রুব এবং অনন্য ইউটিলিটি হেলিকপ্টার। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম আমাদের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার জাপানের কথা। জাপান এতদিন বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ভূরাজনৈতিক প্রতিযোগিতায় জড়ায়নি, তবে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে জাপান চীনের প্রভাব হ্রাস করার জন্য বাংলাদেশে তার কর্মক্ষেত্রর প্যাটার্নটি ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশ তার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক উন্নয়নের জন্য যে বৈশ্বিক ঋণগুলো গ্রহণ করে, এর মধ্যে সবচেয়ে সফট লোন হচ্ছে জাইকার দেওয়া লোন। জাইকা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটি অগ্রগামী প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাইকা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে নামমাত্র সুদে অর্থায়ন করে আসছে। বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে সেই জাপানের তৎপরতা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এখন বৈশ্বিক আকর্ষণের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এটির ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এটাকে যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হবে। যেমন আমেরিকা, জাপান, ভারত প্রত্যেক দেশই চীনের প্রভাব হ্রাস করার জন্য হয়তো বাংলাদেশে তার বিনিয়োগের দরজা খুলে দেবে। বন্ধুরা, এর প্রেক্ষাপটে দিন শেষে লাভ হবে আমার বাংলাদেশের, তবে এক্ষেত্রে অনেক বড় রকমের কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে হবে। কারো সাথেই যেন আমাদের সম্পর্ক খারাপ না হয়, সেদিকেই খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশ আমেরিকাকে তার সমুদ্রবক্ষে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আহ্বান করেছিল। যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্টেফেনি ভিগান বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের আহ্বান করেন এবং তিনি বাংলাদেশে সফর করেন, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে এই ব্যাপারে প্রস্তাব দেন। অবশ্য তিনি এই প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন জ্বালানি নির্ভরশীলতায় বাংলাদেশ এখনও বিদেশ নির্ভর, আর সেটি যদি কাটিয়ে উঠতে হয়, অবশ্য আমরা বঙ্গোপসাগরে যে বিশাল সমুদ্র সীমা লাভ করেছি, সেখানে তেল গ্যাস অনুসন্ধানের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে ভারত এবং মায়ানমার বঙ্গোপসাগরে তাদের অংশে বিশাল গ্যাসের মজুদ পেয়েছে। বন্ধুরা, আমরাও যে এখানে বিশাল গ্যাসের মজুদ পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনকি সেখানে মহামূল্যবান তেলও পাওয়া যেতে পারে। বন্ধুরা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আমেরিকা বাংলাদেশকে তাদের লিজেন্ডারি কমব্যাট প্রুভেন ফাইটিং ফ্যালকন F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান অফার করেছে। এছাড়াও তারা বাংলাদেশকে তাদের লিজেন্ডারি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি 64D অফার করেছে। বন্ধুরা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার হলো রোমিও 61। ভারত এই হেলিকপ্টারের প্রায় 24 থেকে 26টি ইউনিট অর্ডার দিয়েছে। বন্ধুরা, আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশকে এই সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার ক্রয় করার জন্য অফার দিয়েছে। আমেরিকা তাদের লিজেন্ডারি এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট PAC-3 এর সর্বশেষ ভার্সন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ক্রয় করার জন্য অফার দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশ কি করবে? বাংলাদেশকে এই সকল উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র ক্রয় করে তার এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে তার সামরিক সক্ষমতাকে একটি অনন্য পর্যায়ে নিয়ে যাবে? সময়ই বলে দেবে এটি। বাংলাদেশ কিভাবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অফারটি গ্রহণ করে, সেটি কি বিনিয়োগের মাধ্যমে, না সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে, নাকি বিনিয়োগ এবং সামরিক সক্ষমতা উভয় অফার গ্রহণ করার মাধ্যমে? বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ইতিমধ্যে তুরস্ক বিভিন্ন অস্ত্র ক্রয়ের অফার দিয়ে গেছে বাংলাদেশকে। ইন্ডিয়া অস্ত্র নিয়ে বসে রয়েছে। চীন চিন্তা করছে বাইরের অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশে যেন তার প্রভাব খর্ব না হয়। বন্ধুরা, যুক্তরাজ্য ইতিমধ্যেই বাংলাদেশকে 5টি সুপরিসর পরিবহন বিমান ডেলিভারি দিয়েছে।
এবং সে বাংলাদেশের এমআরসিএ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য অনেক আগেই অফার দিয়ে রেখেছে। সে দেবে তার ইউরোফাইটার টাইফুন। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করা যেটা মনে হচ্ছে, বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে এবং এই ব্যাপারটি বর্তমানে চোখে লাগার মতো হচ্ছে। বন্ধুরা, এই সময়ে বাংলাদেশের উচিত হবে তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে শুধু তার ভালো দিকটি গ্রহণ করা। বাংলাদেশ যেন কোনো প্রতিযোগিতার বাংলাদেশ যেন কোনো ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে পড়ে না যায়, এই বিষয়টি অত্যন্ত দূরদর্শিতার সাথে সামাল দিতে হবে বাংলাদেশ সরকারকে। বন্ধুরা, বাংলাদেশ যেহেতু বর্তমানে অর্থনৈতিকভাবে তরতর করে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে আর সেটি বিভিন্ন দেশকে আকর্ষণ করছে এই দেশের ব্যাপারে, তাই প্রথমেই আমাদের যেটি ঠিক রাখতে হবে সেটি আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতি ঠিক রাখার পরে তারপরে আমাদের রাজনীতি, আর অর্থনীতি ঠিক থাকলে রাজনৈতিক এবং সামরিক নীতি অটোমেটিক্যালি ঠিক থাকবে। বন্ধুরা, ইদানিং পাকিস্তান থেকেও বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা আসছে। বন্ধুরা, জাপান, চীন, ভারত, আমেরিকা, ভারত আমাদের সুপ্রতিবেশী হোক, এটা আমরা চাই। বন্ধুরা, আমেরিকা আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, চীন আমাদের উন্নয়ন সহযোগী এবং সামরিক সহযোগী, জাপান আমাদের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে যেটা বলতে চাই, ভারত যেন আমাদের সুপ্রতিবেশী হয় এবং আমাদের দেশে বিনিয়োগ করে দেশের মানুষের মন জয় করে, তাহলে ভারতও আমাদের সুপ্রতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। বন্ধুরা, ক্ষতির রাজনীতি পরিহার করে বাংলাদেশের উচিত হবে এই সকল রাষ্ট্রগুলোর ভালো দিকগুলো গ্রহণ করে দেশের উন্নয়নকে তরতর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ, সামরিক শক্তিশালী বাংলাদেশ এবং কূটনৈতিক শক্তিশালী বাংলাদেশ। সবশেষে চাই আমাদের সামাজিক প্রত্যেকটি সূচকে অগ্রগতির বাংলাদেশ, আর সেই বাংলাদেশ হোক বিশ্বের বুকে সামরিক সমূহী জাগানোই এক শক্তি। এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, যাবার বেলায় বলে যাই, অবশ্যই এই ধরনের কন্টেন্ট পেতে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।